দেখো, আজকের এই হেডিংটাকে একটু ব্যাখ্যা করি আমরা। দুটি বস্তুর স্থিতিস্থাপক সংঘর্ষের পরবর্তী গতিবেগ নির্ণয়। এখন এই স্থিতিস্থাপক সংঘর্ষ ব্যাপারটা কি? স্থিতিস্থাপক সংঘর্ষ স্থিতিস্থাপক সংঘর্ষ মানে হচ্ছে, প্রথম উদাহরণ দেই। যেমন মনে করো তোমরা ভরবেগের নিত্যতা দিয়ে সমাধান করো এমন ধরনের প্রবলেম। বলা হলো যে একটা 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 ট্রাক একটা গাড়িকে ধাক্কা দিয়ে সংযুক্ত হয়ে চলতে থাকলো, কিংবা বলা হলো একটা বন্দুকের গুলি একটা পাখির গায়ে বিদ্ধ হলো, এরপর পাখিটা গুলিবিদ্ধ অবস্থায় চলতে থাকলো। মানে এমন সংঘর্ষ সম্ভব যে সংঘর্ষের পরে দুটো বস্তু একসাথে হয়ে যায়, ঠিক আছে? কিন্তু বাস্তবে যে সংঘর্ষগুলো আমরা দেখি, সেক্ষেত্রে কি সংঘর্ষের পরে দুটি বস্তু একসাথে হয়ে যায়? যেমন তুমি যখন ব্যাট দিয়ে ক্রিকেট বলকে আঘাত করো, তখন ব্যাটের আঘাতের আগে একটা বেগ থাকে, আর বলেরও আঘাতের আগে একটা বেগ থাকে। ঠিক আঘাতের পরে ব্যাট এবং বল দুটোরই আবার ভিন্ন ভিন্ন বেগ তৈরি হয়। তাহলে সেক্ষেত্রে ব্যাটের বেগ কত হবে আঘাতের পরে, বলের বেগ কত হবে আঘাতের পরে, সেটা যদি আমাকে বের করতে হয়, তাহলে আমরা এটাকে কিভাবে বের করব? তো এই ধরনের প্রবলেম আমরা কিভাবে সলভ করব সেটাই আমরা আজকে শিখব। তো এই যে এখানে আমরা যেটা বললাম স্থিতিস্থাপক সংঘর্ষ, এই স্থিতিস্থাপক সংঘর্ষের অর্থটা হচ্ছে এরকম যে ধরো এম ওয়ান ভরের কোন একটা বস্তু ইউ1 বেগে চলতেছিল, এবং সেটা এম2 ভরের কোনো বস্তু যেটা ইউ2 বেগে চলতেছিল, একই দিকে বা বিপরীত দিকে সেটা বিষয় না। বিষয়টা হচ্ছে যে এমন ভাবেই তারা চলতেছিল যাতে এম1 এবং এম2 এর মধ্যে সংঘর্ষ হয়। এই সংঘর্ষটা হওয়া সম্ভব কিভাবে? যদি এম1 বস্তুটার বেগ এম2 বস্তুটার বেগের চেয়ে বেশি হয়, তাহলে এম1 বস্তু এম2 বস্তুর সাথে সংঘর্ষে লিপ্ত হবে, কিংবা যদি এরা বিপরীত দিকে গতিশীল হয় তাহলেও তাদের মধ্যে সংঘর্ষে লিপ্ত হবে। যখন সংঘর্ষটা হবে তখন এম1 বস্তু এবং এম2 বস্তু যে মুহূর্তে এরকম ভাবে একসাথে হবে, তাহলে এই একসাথে হওয়ার সময় এদের মধ্যে একটা সংঘর্ষ কাল অতিবাহিত হবে। এখন এই সংঘর্ষ কাল অতিবাহিত হওয়ার সময় বস্তু দুটো পরস্পরকে যখন ধাক্কা দিবে, তখন এই বস্তুর শক্তি এই বস্তুতে এবং এই বস্তুর শক্তি এই বস্তুতে সঞ্চারিত হবে। তো এক্ষেত্রে বাস্তব জগতে যে ঘটনাটা ঘটবে সেটা হচ্ছে যে শব্দ হবে, তাপ উৎপন্ন হবে, এই দুইটা প্রক্রিয়ায়, এবং বস্তুগুলোর আকার বিকৃতি ঘটবে। শব্দ হবে, তাপ উৎপন্ন হবে এবং বস্তুগুলোর আকার বিকৃতি ঘটবে। যদি আমরা মনে করি শব্দ, তাপ এবং আকার বিকৃতি, এই তিনটা ঘটনাতে যেটা হবে সেটাকে বলে শক্তি ব্যয় হবে। অর্থাৎ দুইটা বস্তুর মধ্যে যে গতিশক্তি ছিল, সেই গতিশক্তি এই তিনটা ঘটনায় ব্যয় হবে। যদি আমরা এই তিনটা ঘটনায় ব্যয়িত শক্তির পরিমাণকে নগণ্য বিবেচনা করতে পারি, শক্তি ব্যয়কে যদি আমরা নগণ্য বিবেচনা করতে পারি, তাহলেই আমরা এই সংঘর্ষটাকে বলি স্থিতিস্থাপক সংঘর্ষ। বুঝতে পারছো? ক্লিয়ার? অর্থাৎ আমরা মোটামুটি ভাবে এইরকম সংঘর্ষ বা স্থিতিস্থাপক সংঘর্ষ বাস্তবিক যে ঘটনার ক্ষেত্রে আমরা অ্যাপ্লাই করতে পারি, যেটা বলতে পারি, যেমন ক্রিকেট বল এবং ব্যাট, ক্রিকেট বল এবং ব্যাটের মধ্যে সংঘর্ষ। যদিও এখানে শব্দ হয়, কিন্তু এই শব্দে যে পরিমাণ শক্তি ব্যয় হয়, ক্রিকেট বল এবং ব্যাটের মধ্যে শব্দে যে পরিমাণ শক্তি ব্যয় হয়
এবং বল ব্যাটের সংঘর্ষের ক্ষেত্রে যে পরিমাণ তাপ উৎপন্ন হয় এবং বল এবং ব্যাটের যে পরিমাণ আকার বিকৃতি ঘটে, এই তিনটা ক্ষেত্রে যে পরিমাণ শক্তি ব্যয় হয় তা এদের গতিশক্তির তুলনায় নগণ্য। ফলে ক্রিকেট বল এবং ব্যাটের সংঘর্ষের ক্ষেত্রে আমরা বলতে পারি যে মোটামুটি ভাবে সংঘর্ষটা স্থিতিস্থাপক। ঠিক আছে? কিংবা মনে করো ক্যারাম বোর্ড, তোমরা ক্যারাম বোর্ড খেলো, ক্যারাম বোর্ড ক্যারাম বোর্ডের যে গুটিগুলোর মধ্যে যে সংঘর্ষ হয় সে ধরনের সংঘর্ষকেও আমরা স্থিতিস্থাপক সংঘর্ষ বিবেচনা করতে পারি। কিংবা মনে করো একটা ফুটবল এবং একটা টেনিস বল। তো আমার চলে গেছিল। হ্যাঁ, আমি বুঝতে পারছি। একটা ফুটবল এবং একটা টেনিস বলের মধ্যে যখন সংঘর্ষ হয় সে সংঘর্ষকেও আমরা মোটামুটি ভাবে স্থিতিস্থাপক সংঘর্ষ বলতে পারি। কারণ ফুটবল এবং টেনিস বলের মধ্যে যখন সংঘর্ষ হয় সে সংঘর্ষে যে শব্দ উৎপন্ন হয়, যে তাপ উৎপন্ন হয় এবং ফুটবল এবং টেনিস বলের যে আকার আকৃতির পরিবর্তন ঘটে, এই তিনটা ক্ষেত্রে যে পরিমাণ শক্তি ব্যয় হয় সেই শক্তি ব্যয়ের পরিমাণটা ফুটবলের গতিশক্তি এবং টেনিস বলের গতিশক্তির তুলনায় নগণ্য। অর্থাৎ যে সমস্ত ক্ষেত্রে সংঘর্ষের আগে পরে মোট গতিশক্তি সমান থাকে সে ধরনের সংঘর্ষকে আমরা বলি স্থিতিস্থাপক সংঘর্ষ। কেন সমান থাকবে? কারণ সংঘর্ষে যে শব্দ উৎপন্ন হয়, সংঘর্ষের কারণে যে তাপ উৎপন্ন হয় এবং সংঘর্ষের কারণে যে আকার বিকৃতি হয়, যদি আমরা মনে করি এই শব্দ, এই তাপ এবং এই আকার বিকৃতির কারণে ব্যয়িত শক্তির পরিমাণ পূর্বের গতিশক্তির তুলনায় নগণ্য, তাহলে সংঘর্ষের পরে আমাদের গতিশক্তি আগের মোট গতিশক্তির সমান থাকবে। তো এটা হচ্ছে আমাদের স্থিতিস্থাপক সংঘর্ষের শর্ত বা কন্ডিশন। অর্থাৎ স্থিতিস্থাপক সংঘর্ষের ক্ষেত্রে আমরা সংঘর্ষের আগের গতিশক্তি এবং সংঘর্ষের পরের গতিশক্তিকে অভিন্ন বিবেচনা করব। ঠিক আছে? এখন ধরো আমরা বলি যে m1 ভরের একটা বস্তু u1 বেগে চলতেছিল এবং m2 ভরের আরেকটা বস্তু u2 বেগে চলতেছিল। বস্তু দুটার মধ্যে যখন সংঘর্ষ হলো সংঘর্ষের পরবর্তী দশায় বস্তু দুইটা m1 ভরের বস্তু v1 বেগে এবং m2 ভরের বস্তু v2 বেগে চলতে থাকলো। তাহলে এই ক্ষেত্রে আমরা যদি বলি যে সংঘর্ষটা একটা স্থিতিস্থাপক সংঘর্ষ, তাহলে আমরা যে কথাটা লিখতে পারবো, প্রথম আমরা ভরবেগের নিত্যতা লিখব। ভরবেগের নিত্যতা বা সংরক্ষণশীলতা। ভরবেগের সংরক্ষণশীলতাটা আমরা লিখব এই সমীকরণ দিয়ে যে m1 u1 প্লাস m2 u2 ইকুয়ালস টু m1 v1 প্লাস m2 v2। এটা হচ্ছে আমাদের 1 নম্বর সমীকরণ। এরপরে যেটা বলছি যে সংঘর্ষের আগে পরে গতিশক্তির কোনো পরিবর্তন হবে না, তাই এটাকে আমরা বলবো গতিশক্তির সংরক্ষণশীলতা। গতিশক্তির সংরক্ষণশীলতা, সেটার ফর্মুলাটা আমরা লিখবো এরকম ভাবে, হাফ m1 u1 স্কয়ার প্লাস হাফ m2 u2 স্কয়ার ইকুয়ালস টু হাফ m1 v1 স্কয়ার প্লাস হাফ m2 v2 স্কয়ার। আচ্ছা, এটাকে আমরা বলি 2 নাম্বার সমীকরণ। অর্থাৎ এটা হচ্ছে গতিশক্তি, আগের মোট গতিশক্তি এবং পরের মোট গতিশক্তি সমান থাকবে। এখন এই দুইটা সমীকরণের মধ্যে আমার নৌন রাশি হচ্ছে u1 u2 m1 m2। এই রাশিগুলোর মান আমরা জানি, আমরা মান জানি না হচ্ছে v1 এবং v2 এর। এবং অবশ্যই আমরা v1 v2 বের করতে পারবো। কেন বের করতে পারবো? কারণ আমাদের আননোন হচ্ছে দুইটা v1 এবং v2 এবং আমাদের সমীকরণও কিন্তু এখানে দুইটা। কাজে এই দুইটা সমীকরণকে কাজে লাগিয়ে আমরা এখন v1 v2 কে ক্যালকুলেশন করতে পারবো। আচ্ছা দেখো, এই সমীকরণগুলোকে হিসাব করার জন্য আমরা একটু
এই একটু ভিন্নভাবে এই সমীকরণগুলোকে লিখবো এই v1 v2 বের করার জন্য। যেমন 1 নম্বর সমীকরণকে আমরা কিভাবে লিখতে পারি? 1 নম্বর সমীকরণকে আমরা এরকম লিখতে পারি m1 ইনটু u1 মাইনাস তুই এটা 2 u1, নাম্বার সমীকরণের না? হ্যাঁ, ইকুয়ালস টু m1 ইনটু u1 মাইনাস v1 ইকুয়ালস টু m2 ইনটু q2 বা v2 মাইনাস u2। এরকম ভাবে আমরা 1 নম্বর সমীকরণকে আবার লিখলাম। 1 নম্বর সমীকরণকে আমরা আবার এইভাবে লিখলাম, ঠিক আছে? আচ্ছা, আর 2 নম্বর সমীকরণকে আমরা লিখতে পারি m1 ইনটু হাফ হাফ কেটে দিলাম 2 নম্বর সমীকরণ। মনে করো এটাকে, ওইটা ছিল রোমান 1, এটাকে আমরা ইংলিশ 1 দিলাম। আচ্ছা, 2 নম্বর সমীকরণকে আমরা বলতেছি 2 হতে যেটা লিখতে পারি m1 ইনটু u1 স্কয়ার মাইনাস v1 স্কয়ার। তাহলে u1 স্কয়ার মাইনাস v1 স্কয়ার ইকুয়ালস টু m2 ইনটু v2 স্কয়ার মাইনাস u2 স্কয়ার। এটাকে আমরা 2 নম্বর সমীকরণ লিখতে পারি। এখন দেখো, আমরা যদি 1 কে 2 দিয়ে ভাগ করি, সরি, এই 2 হচ্ছে ইংলিশ 2, এটা ছিল রোমান 2, এটা হচ্ছে ইংলিশ 2। একটু 3-4 করে লিখলেও তো হয়। আচ্ছা, ঠিক আছে, 3-4 করে আসলে 1 মানে হ্যাঁ, ঠিক আছে, 3-4 করেও লিখতে পারি। ওকে, 3-4 করেই লিখি। আসলে সমীকরণটা সেম সমীকরণ, মানে এটা আর এটা আসলে একই সমীকরণ, তো এই জন্য আমি ওই 2 আর 3, 1 আর 2 রাখতে চাচ্ছিলাম। যাই হোক, 3-4 লিখলেও কোনো অসুবিধা নেই। 3-4 না, তাও তাহলে 2। একটু ইজি হয়, এটা মানে হুম হুম বুঝতে হুম সুবিধা হুম, হয়। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা 3 কে 4 দিয়ে ভাগ করি। 3 ভাগ 4 হতে কি পাবো? 3 ভাগ 4 হতে পাবো, দেখো, বা 3 ভাগ 4 না, 4 ভাগ 3 হতে কি পাবো? 4 কে যদি 3 দিয়ে ভাগ করি, 4 ভাগ 3 হতে পাই কি পাই বলো? u1 স্কয়ার মাইনাস v1 স্কয়ার, u1 মাইনাস v1 কি পাবো বলো? আমরা পাবো u1 প্লাস v1 ইকুয়ালস টু, এই পাশে আচ্ছা, কি পাবো? u1 হ্যাঁ, m1 m1 কাটা যাবে, এখানে পাবো u1 প্লাস v1, আর এখানে পাবো m2 v2 তো কাটা প্লাস যাবে এখানে। u2, ঠিক আছে? u2 হ্যাঁ, v2 প্লাস u2। তাহলে এখান থেকে আমরা যেটা বের করতে পারবো সেটা হচ্ছে v1 ইকুয়ালস টু v2 প্লাস, বা v2 ইকুয়ালস টু, লিখতে পারবো v2 ইকুয়ালস টু আমরা লিখতে পারবো v1 প্লাস u1 মাইনাস u2, ঠিক আছে? v1 প্লাস u1 মাইনাস v1 হ্যাঁ, মাইনাস v1 প্লাস u1 মাইনাস u2, এটা লিখতে পারবো, এটা হচ্ছে v2। এখন আমরা আহ 1 নং মানে 1 হতে প্রথম পাই। 1 হতে কি পাবো? m1 u1 প্লাস m2 u2 ইকুয়ালস টু m1 v1 প্লাস m2 ইন্টু v2 এর মানটা বসাই দেই, হ্যাঁ, v1 প্লাস u1 মাইনাস u2, ঠিক আছে? এখন আমরা যদি এখান থেকে এখন v1 এর মান বের করতে চাই, আমরা লিখব, গুণ করে ফেলি, m1 u1 প্লাস m2 u2 ইকুয়ালস টু m1 v1 প্লাস m2 v1 প্লাস m2 u1 মাইনাস m2 u2, ঠিক আছে?
মাইনাস m2u2। আচ্ছা, এখন আমরা বাকি জিনিস কোথায় লিখবো, আমরা এখানে একটু মুছে লিখি, আমরা এই পাশে একটু মুছে লিখি, না উপরে লিখি, অন্য কালার দিয়ে লিখি। এখানে লিখি, দেখো আমাদের এই যে v1, তো এই v1 আমরা সব যদি এক পাশে আনি, আমরা লেফটে এই অংশটুকুকে আমরা লেফটে লিখতেছি, এই অংশটুকু আমরা লিখতেছি যে আমরা লিখতেছি v1 ইন্টু m1 প্লাস m2, এই অংশটাকে আমরা লেফটে লিখতেছি। আর এই সবগুলো এক পাশে যাবে, সেটাকে আমরা উল্টো করে রাইটে লিখতেছি। রাইটে লিখলে আমরা পাচ্ছি m1 u1, আর এই যে m2 u2 এর সাথে এই মাইনাস m2 u2 একসাথে হয়ে যাবে, তাহলে 2m2 u2 হবে। আর m2 u1 যেটা, সেটা হবে মাইনাস m2 u1, আর এই m2 u2 এটার সাথে যোগ হবে প্লাস 2m2 u2। তাহলে দেখো আমরা এখন v1 এর জন্য একটা এক্সপ্রেশন পেয়ে গেলাম। v1 এর জন্য এক্সপ্রেশন হচ্ছে, এখান থেকে আমরা u1 কমন নিলাম, m1 মাইনাস m2 প্লাস 2m2 u2 ডিভাইডেড বাই m1 প্লাস m2। আচ্ছা, এখানে মনে রাখার জন্য দেখো v1 আর u1 হবে, আর 1 থেকে 2 বিয়োগ হবে, আর এখানে m2 u2, আর নিচে m1 প্লাস m2 v1 এর জন্য। v1 u1 m1, v1 u1 m1 এভাবে করে মনে রাখো। তাহলে আমি এখন এই রিলেশনটা পরের পেজে লিখি, যে আমার m1 u1 ভর, u1 বেগ, m1 ভরের বস্তু u1 বেগে ছিল, আর m2 ভরের বস্তু u2 বেগে ছিল। সংঘর্ষের পর তাদের বেগ হচ্ছে v1 এবং v2। তাহলে আমরা v1 এর জন্য যে এক্সপ্রেশনটা পেলাম, সেটা হচ্ছে u1 ইন্টু m1 মাইনাস m2 প্লাস 2m2 u2 ডিভাইডেড বাই m1 প্লাস m2। এখন আমরা যদি এই যে এখানে v1 এর জন্য এই এক্সপ্রেশনটা পেলাম, আমরা যদি এই v1 এর ভ্যালুকে এইখানে সাবস্টিটিউশন দেই, v1 এর ভ্যালুকে যদি আমরা এখানে সাবস্টিটিউশন দেই, তাহলে এই v1 এর ভ্যালু থেকে আমরা আবার v2 এর ভ্যালু পাবো। এবং v2 এর ভ্যালুটা আসলে v1 এর ভ্যালু দেখে এমনিতেই আমরা বলতে পারি, সেটা হচ্ছে এখান থেকে আমরা বুঝতে পারি যে v2 ইকুয়ালস টু হবে, যখন এখানে 2 লিখবো তখন এখানে সব 1 গুলো 2 তে শিফট হয়ে যাবে, অর্থাৎ u1 এর জায়গায় এখানে u2 হবে, এই m1 টা হয়ে যাবে m2 মাইনাস m1, আর এখানে 2 টা হয়ে যাবে 1 প্লাস 2m1 u1 ডিভাইডেড বাই m1 প্লাস m2। দেখো আমরা এখন বইয়ের রিলেশনের সাথে জিনিসটাকে একটু মিলিয়ে দেখি। দেখো বইতে কি ছিল, v1 u1 m1 মাইনাস m2 2m2 u2, আর যখন v2 তখন এখানে m2 এখানে u2, m2 মাইনাস m1, আর এখানে m1 u1 m1 প্লাস m2। ঠিক আছে? তো এখন তাহলে আমরা এই রিলেশনটাকে আমরা কিভাবে ব্যবহার করতে পারবো? আমাদের খুব সহজ একটা প্রবলেম আগে আমরা সলভ করি। খুব সহজ একটা প্রবলেম, ধরা যাক m ভরের একটা বস্তু m ভরের আরেকটা বস্তুর সাথে এরকম মুখোমুখি v বেগে সংঘর্ষে লিপ্ত হলো। এখন তুমি আমাকে বলো তো,
এই সংঘর্ষের পরে মনে করো এটা একটা ভারী বস্তু, এটা একটা লোহার বল এম ভরের, এটাও একটা লোহার বল এম ভরের। তারা যদি এরকম মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হয় তাহলে সংঘর্ষের পরে কি ঘটে বলো দেখি ইসমাম। সমান ভরের দুইটা লোহার বল যদি এরকম একটার সাথে আরেকটা সংঘর্ষ হয়, বাস্তবে কি ঘটে, তুমি কি দেখতে পাও বা কি ঘটবে বলে তুমি আশা করো? আচ্ছা, ধরো কি ঘটবে তুমি জানো না, তুমি এখান থেকে বের করো যে ভি বেগে তারা পরস্পরের দিকে ধাবিত হয়ে যখন সংঘর্ষে লিপ্ত হয়, সংঘর্ষের পরে তাদের অবস্থাটা কি হবে সেটা আমরা বের করতে চাচ্ছি। তাহলে এখানে যেটা হবে সেটা হলো আমরা এটা এটা প্রথম বস্তুর বেগ v1 আমরা বের করতে চাচ্ছি। তো v1 বের করার জন্য আমরা v1 এর মধ্যে u1 এর মান যা বসাবো সেটা হচ্ছে v, আমরা এই দিকের v u1 এর মান। আর m1 এবং m2 দুটোই সমান, কাজে এখানে m মাইনাস m, তারপর হচ্ছে প্লাস 2 m2 u2, m2 u2 মানে হচ্ছে m m, আর u2 যেটা আমরা বলছি এই প্রথম বস্তুর বেগ v কে যদি আমরা পজিটিভ v মনে করি, পজিটিভ v মনে করি, তাহলে দ্বিতীয় বস্তুর বেগ যেহেতু পরস্পর সংঘর্ষে লিপ্ত হচ্ছে, কাজে u2 এর জায়গায় আমাকে বসাতে হবে নেগেটিভ v, এটা হচ্ছে নেগেটিভ v। এরপরে হচ্ছে m1 প্লাস m2, তার মানে এটা হচ্ছে টোয়াইস m। তাহলে এখন এখান থেকে আমরা কি পেলাম, v এখানে 0 মাইনাস 2mv ডিভাইডেড বাই 2m, তাহলে এখান থেকে 2m কাটা, তার মানে v1 ইকুয়ালস টু মাইনাস v। অর্থাৎ এই বস্তুটার যে বেগ থাকবে সংঘর্ষের পর, সেই বেগের বিপরীত বেগে এই বস্তুটা আবার চলতে থাকবে। এখন আমরা এই বস্তুর কথা চিন্তা করি v2, আমরা যদি v2 বের করতে চাই, v2 ইকুয়ালস টু কি হবে, v2 ইকুয়ালস টু হবে আমরা এখানে u2 বসাবো, অর্থাৎ u2 এর মান হচ্ছে আমাদের নেগেটিভ v, তাহলে নেগেটিভ v বসালাম u2 এর মান। আর m2 মাইনাস m1 ইকুয়ালস টু হচ্ছে 0 প্লাস 2 ইন্টু m2 মাইনাস m1, কারণ দুইটার ভর সমান হলে m2 মাইনাস m1 ইকুয়ালস টু 0 হবে, প্লাস 2 ইন্টু m1 এর জায়গায় আমরা m বসাবো, আর u1 হচ্ছে পজিটিভ v, u1 হচ্ছে পজিটিভ v, তার মানে শুধু v, আর m1 প্লাস m2 মানে হচ্ছে 2m, তার মানে v2 ইকুয়ালস টু হচ্ছে v2 ইকুয়ালস টু হচ্ছে আমরা লিখবো 2m ডিভাইডেড বাই v, দ্যাট ইজ v। অর্থাৎ প্রথম বস্তু যেটা পজিটিভ v বেগে ডান দিকে চলতেছিল, সেটা সংঘর্ষের পর সেই পজিটিভ v বেগেই ওই একই v বেগে বিপরীত দিকে চলতে থাকবে। আর দ্বিতীয় বস্তু যেটা নেগেটিভ v বেগে অর্থাৎ এই দিকে চলতেছিল, সেটার বেগ হয়ে যাবে পজিটিভ। অর্থাৎ দুইটা সমান ভরের বস্তু সমবেগে পরস্পরের দিকে যদি ধাবিত হয় এবং সংঘর্ষের পর তারা সমবেগে পুনরায় বিপরীত দিকে চলতে থাকবে, এই বিষয়টাকে আমরা এই স্থিতিস্থাপক সংঘর্ষের ক্ষেত্রে এটাকে আমরা ব্যাখ্যা করলাম। এখন এই ফর্মুলাটা দিয়ে আমরা যে কোনো দুইটা বস্তুর মধ্যে যদি স্থিতিস্থাপক সংঘর্ষ হয়, তাহলে সেই স্থিতিস্থাপক সংঘর্ষের আহ মানে স্থিতিস্থাপক সংঘর্ষের পরে বস্তু দুটা কত বেগে পরস্পরের দিকে মানে কত বেগে চলতে থাকবে সেটা আমরা বের করতে পারবো। যেমন আমরা একটা এক্সাম্পল করি, ধরা যাক একটা একটা ফুটবল, একটা ফুটবল যেটার ভর সমান আমরা ধরলাম 0.5 কেজি, আর একটা টেনিস বল, টেনিস বল যেটার ভর হচ্ছে 0.1 কেজি, এবং একটা ফুটবল ধরা যাক 20 মিটার পার সেকেন্ড বেগে বেগে বিপরীত দিক থেকে আসা একটি টেনিস বলকে আঘাত করে, বিপরীত দিক হতে
আমরা এটা বললাম 5 মিটার পার সেকেন্ড বেগে আসা একটি টেনিস বলকে আঘাত করে। আচ্ছা, সংঘর্ষের পর কোন বল কত বেগে কোন দিকে যাবে, এটা হচ্ছে আমাদের প্রবলেম। তাহলে এখানে এই প্রবলেমটার ক্ষেত্রে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা m1 equals to 0.5 কেজি লিখব, m2 equals to 0.1 কেজি, আমরা u1 equals to অর্থাৎ ফুটবলের আদি বেগ সেটাকে আমরা লিখব 20 মিটার পার সেকেন্ড। আর u2 যেহেতু বিপরীত দিক থেকে আসতেছে, u2 equals to আমরা লিখব -5 মিটার পার সেকেন্ড। এখন আমাদের বের করতে হবে v1 equals to কত, v2 equals to কত। এখন আমরা v1 এর জন্য প্রথম ফর্মুলা লিখি। v1 equals to ফর্মুলা ছিল u1 m1 minus m2 plus 2 m2 u2 divided by m1 plus m2। তাহলে এখান থেকে আমাদের v1 বের হয়ে যাবে। v1 equals to u1 এর মান হচ্ছে 20 মিটার পার সেকেন্ড, 20 আমি ইউনিট লিখতেছি না, 20 ইন্টু কেজি, m1 minus m2, m1 minus m2 0.5, 0.5 minus 0.1 এটা হচ্ছে ভর, তারপরে প্লাস 2 u2, u2 হচ্ছে -5 মিটার পার সেকেন্ড, -5 আর m2 2 ইন্টু u2 হচ্ছে -5 আর ভর হচ্ছে m2 হচ্ছে 0.1 ডিভাইডেড বাই 0.5 প্লাস 0.1। তাহলে এখান থেকে আমরা v1 ক্যালকুলেশন করতে পারবো। 0.5 থেকে 0.1 বাদ দিলে হবে 0.4, 0.4 ইন্টু 20 হচ্ছে 0.4 ইন্টু 20 হচ্ছে 8, 0.4 ইন্টু 20 হচ্ছে 8, আর এখানে হচ্ছে 0.1 ইন্টু 5 ইন্টু 10, 5 ইন্টু 2 হচ্ছে 10, 10 ইন্টু 0.1 মানে হচ্ছে 1, আর মাইনাসের জন্য মাইনাস, এখানে হচ্ছে -1। 5 ইন্টু এটা হচ্ছে 5 ইন্টু 2 হচ্ছে 10, 10 কে 0.1 দিয়ে মাল্টিপ্লাই করলে 1 হয়, তাহলে 8 minus 1, আর 0.5 প্লাস 0.1 এটা হচ্ছে 0.6, that is 8 minus 1 মানে হচ্ছে 7 divided by 0.6, 7 divided by 0.6। তাহলে আমরা এটা একটা পজিটিভ মান পেলাম, তার মানে v1 equals to 7 by 0.6, এটা হচ্ছে 70 by 6, 70 by 6 মিটার পার সেকেন্ড। তাহলে 70 by 6 মিটার পার সেকেন্ড এটা হচ্ছে কত হবে, 6 10 60, 60 10, 6 11 66, 6 11 66, 11.66 তো 4, 6 6 36, 6 6 36 হবে 40, তারপরে আবার 6 6 36 হবে, তার মানে 11.667 মিটার পার সেকেন্ড, এটা বলতে পারবো। এটা হচ্ছে v1। এখন v2 কত হবে, v2 এর জন্য আমরা আবার হিসাব করি, v2 equals to হবে আমাদের ফর্মুলা লিখি, u2 m2 minus m1 plus 2 m1 u1 divided by m1 plus m2। তাহলে m1 plus m2 সেই 0.6 হবে, আর u2 হচ্ছে আমাদের -5, এখানে -5 হবে, আর m2 minus m1 that is 0.5 থেকে 0.1 থেকে 0.5 বাদ দিলে -0.4 হবে, এটা হবে -0.4 প্লাস 2 m1 মানে হচ্ছে 0.5, হ্যাঁ 0.5, m1 মানে হচ্ছে 0.5, আর u1 মানে হচ্ছে আমাদের 20 মিটার পার সেকেন্ড ইন্টু 20, তাহলে হয়ে গেল, তাহলে এটা হচ্ছে 0.4 ইন্টু 5,
এটা হচ্ছে 2, এখানে হবে 2, আর 20 ইন্টু 2 হচ্ছে 40, 40 ইন্টু 0.5 প্লাস 20, 40 ইন্টু 0.5 হচ্ছে 20, 2 প্লাস 20 ডিভাইডেড বাই 0.6। তাহলে আমাদের এই রেজাল্টটা হবে হচ্ছে 22 ডিভাইডেড বাই 0.6, 22 ডিভাইডেড বাই 0.6। তাহলে এটা হলো 11 বাই 0.3, তার মানে 110 বাই 11 বাই 0.3, তাহলে 110 বাই 3। তাহলে আমরা এখান থেকে V2 ইকুয়ালস টু পাচ্ছি 110 বাই 3, 110 বাই 3 মিটার পার সেকেন্ড। তাহলে 110 বাই 3 কে আমরা কত 3 3 9 2 0 3 6 18 2 0 3 6 18 3 6 18 7 667 36.667 মিটার পার সেকেন্ড। আচ্ছা, এখানে দেখো দুইটা বেগই কিন্তু পজিটিভ আসছে, এই বেগটাও পজিটিভ, এই বেগটাও পজিটিভ। তার মানে আমরা বুঝবো সংঘর্ষের পর ফুটবলটা যেটা 20 মিটার পার সেকেন্ড বেগে চলতেছিল সেটার বেগ কমে যাবে, ফুটবলের বেগ হবে 11.66 মিটার পার সেকেন্ড, এবং ফুটবলটা একই দিকে, আগের বেগের দিকেই ফুটবলটা চলতে থাকবে। আর টেনিস বলটার বেগ বিপরীত দিক থেকে, অর্থাৎ টেনিস বলটার বেগ নেগেটিভ ছিল, টেনিস বলটাও ফুটবলের দিকেই, অর্থাৎ টেনিস বলের বেগটা উল্টো হয়ে যাবে, সে যেদিক থেকে আসতেছিল তার বিপরীত দিকে চলতে থাকবে। অর্থাৎ টেনিস বলটা 36.667 মিটার পার সেকেন্ড বেগে বিপরীত দিকে চলতে থাকবে। এই হচ্ছে আমাদের এই সূত্র কাজে লাগিয়ে এই ধরনের প্রবলেম সলভের পদ্ধতি। তো এই ধরনের প্রবলেম আশা করি তোমরা এরপরে সমাধান করতে তোমাদের আর সমস্যা হবে না। তো আজকে এখানে শেষ করি, আর আগামী ক্লাসে ইনশাল্লাহ আমরা নিউটনের বল সম্পর্কিত আরো কিছু গাণিতিক সমস্যা দেখব, এবং এই চ্যাপ্টারটার উপর যদি তোমাদের কোনো বিশেষ কোনো থিওরিটিক্যাল কোশ্চেন থাকে বা কোনো কিছু আন্ডারস্ট্যান্ডিং এর প্রবলেম থাকে, তাহলে তোমরা আমাকে জানাবা, আগামী ক্লাসে সেগুলোর উপর লেকচার হবে। আর যদি প্রবলেম না থাকে তাহলে আমাদের এই ক্লাসটার নেক্সট ক্লাসটা হবে এই নিউটনের বল সম্পর্কিত আরো কিছু গাণিতিক সমস্যার উপর। তো ঠিক আছে, আজকে এখানে শেষ করতেছি। আল্লাহ হাফেজ।